মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড। বাকি 3 আসামি খালাস। মাত্র 12 কার্যদিবসে শেষ হয়েছে বিচার কাজ। যে রায় আজকে ঘোষিত হয়েছে সেই রায়ে প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় সন্তুষ্ট হয়েছে। যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন সেটি রায় পর্যালোচনা করে প্রয়োজনে আপিল দায়ের করা হবে। ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র করার দাবিতে অনুসারীদের বিক্ষোভ। নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু। রাজধানীর ধানমন্ডিতে আলাদা ঘটনায় শিক্ষার্থী সহ 2 জন খুন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধী শনাক্তে কাজ করছে পুলিশ। আমরা দেখতেছি আসলে কারা করলো, কিভাবে করলো, এটা আমরা আসলে একটু সময় লাগবে। এরপরে আমরা হয়তো বলতে পারবো যে এরা কারা ছিল। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে বাকি 3 আসামি, আসিয়ার বোনের স্বামী, তার ভাসুর ও শাশুড়িকে। ছুটির দিন বাদে টানা শুনানি করে 12 কার্যদিবসে শেষ হলো এই মামলার বিচার। রায়ের পর বিশেষ প্রসিকিউটর এহসানুল হক সমাজি বলেন, দ্রুত রায়ের দ্বিতীয় নজির গড়ল এই মামলা। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ জানায়, আসামির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল এভিডেন্স ও সাক্ষীদের জবানবন্দিতে হিটু শেখের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। অন্য আসামি সজীব শেখ, রাতুল শেখ ও হিটু শেখের স্ত্রী জাহেদা বেগমকে খালাস দেন আদালত। তাদের খালাসের বিরুদ্ধে রায় পর্যবেক্ষণের পর আপিলের সিদ্ধান্তের কথা জানান বিশেষ প্রসিকিউটর। গত 13 এপ্রিল আলোচিত এই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। সাক্ষ্য গ্রহণ শুরু হয় 27 এপ্রিল। বাদীপক্ষে সাক্ষ্য দেন 29 জন। আসামিদের কথাও শুনেছেন আদালত। রায়ের দিন সকাল 8:45টার দিকে প্রিজন ভ্যানে করে আদালতে নেওয়া হয় আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার 4 আসামিকে। আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। গত 6 মার্চ বোনের শ্বশুরবাড়ি গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। 13 মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এই ঘটনায় গ্রেপ্তার হয় বোনের শ্বশুর হিটু শেখ, বোন জামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও মা জাহেদা বেগম। এই মামলার রায় আমরা সঠিক বিচার পাই নাই। এখন হাইকোর্টের কাছে দাবি যে সজীব ও তাদের সহযোগিতা সবার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। খালাসটা কি ঠিক হয়েছে? আগেও ঠিক হয়নি, পরেও ঠিক হয়নি। কারণ ও সজীব তো দোষী, ওরা তো সারিয়াই দোষী। কারণ ওরা তো হুমকিতে ওরা মুখ কাটাই রাখছে মারিতে দিয়ে। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-এর 2 ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় সম্পর্কে জেনে নেব সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। তাজনুর, রায়ের বিস্তারিত জানতে চাই। আদালত চত্বরের পরিবেশ সম্পর্কেও বলবেন একটু। দেখুন, যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে বিপুল মোতায়েন আমরা সকালবেলাতে দেখেছিলাম, সেক্ষেত্রে আসলে মনে হচ্ছিল যে আদালত প্রাঙ্গণের পরিস্থিতি হয়তো খানিকটা উত্তপ্ত পর্যায়ে গেলেও যেতে পারে। তবে আসলে এই রায় শোনার পরে সবার যে অভিব্যক্তি, সবাই বেশ ইতিবাচক বলেছেন আদালতের আজকের এই যে রায় ঘোষণা হয়েছে সেটিকে। তারপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি এই 1 ঘন্টার মধ্যেই মোটামুটি পুরো আদালত চত্বর অনেকখানি খালি হয়ে গেছে। বিশেষ করে আসামি যে 4 জনকে আনা হয়েছিল যে প্রিজন ভ্যানে করে, সেই প্রিজন ভ্যান মামলার রায় ঘোষণার 10 মিনিটের মধ্যেই আবারও আদালত ছেড়ে চলে যায়। যেহেতু তারা আসলে তাদেরকে ঝিনাইদহ জেলা কারাগারে এই আলোচিত হত্যাকাণ্ডের যিনি মূল আসামি হিটু শেখ এবং তার পরিবারের আরও যে 3 সদস্য, তাদেরকে ঝিনাইদহ জেলা কারাগারে রাখা হচ্ছিল এবং রাখা হয়েছে। সেই কারণে কিন্তু তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে আদালত চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। তবে অনেকেই উৎসুক, বিশেষ করে আসিয়ার গ্রামের বাড়ি থেকে অনেকেই এসেছিলেন এই মামলার আলোচিত যে এই মামলার রায় শোনার জন্য, এবং তারা
তারা আসলে সবাই এই রায়ের ব্যাপারে সন্তুষ্টির কথা জানিয়েছেন। তবে একটি বিষয় যে মামলার যে নিম্ন আদালতে যে রায় হলো, এই রায়ের পরের যে আনুষ্ঠানিকতাগুলো সেই ব্যাপারে খানিকটা ধারণা দিয়েছেন বাদীপক্ষের যিনি আইনজীবী রয়েছেন। তিনি যেমনটি বলছিলেন যে এই রায় শোনার পরে কিংবা এই রায় জানার পরে আইনগত আরও কিছু প্রক্রিয়া রয়েছে, বিশেষ করে উচ্চ আদালতে যাওয়ার যে প্রক্রিয়াটি, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যেই এখনও যে জার্নিটা রয়েছে সেটির যে নিষ্পত্তি হওয়ার যে ব্যাপারটি, সেটি আসলে যত দ্রুত সময়ের মধ্যে শেষ হবে এই মামলার রায় কার্যকরের ব্যাপারে তত দ্রুত সিদ্ধান্ত আসবে। সব মিলিয়ে এই যে আলোচিত আসিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের যে রায় আজকে ঘোষিত হয়েছে সেটি সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে যেমনটি হয়েছে, একই সঙ্গে একটি অন্যরকম দৃষ্টান্ত হবে এই রায়, এবং সেটি কিন্তু এই এলাকাবাসী যারা আজকে এই রায় শুনতে এসেছিলেন তাদের বক্তব্য আসলে মোটামুটি এমনই। শাওন। তাজনুর, অনেক ধন্যবাদ আপনাকে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লং মার্চ শুরু করেছেন তার কর্মী সমর্থকরা। নগর ভবন থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে সচিবালয়ের দিকে যাবে এই পদযাত্রা। গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করেন। তিনি বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য। আদালতের রায়ের পর নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল একটি গেজেট প্রকাশ করে তাকে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে ঘোষণা করে। বিক্ষোভকারীদের অভিযোগ, ইশরাকের শপথ গ্রহণ বা তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দর্শক, এই বিষয়ে আরও জানবো, সহকর্মী মনিরুল ইসলাম সঙ্গে যোগ দিচ্ছেন। মনির, লং মার্চের অবস্থান এই মুহূর্তে কোথায় সেটি একটু জানতে চাই, কোথায় গিয়ে শেষ হচ্ছে এটি? শাওন, আসলে বিএনপি নেতা ইশরাক এবং প্রয়াত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক হোসেনের শপথ, অর্থাৎ ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে যে প্রজ্ঞাপন হয়েছে বা নির্বাচন ট্রাইব্যুনালের যে রায় হয়েছে সে রায়ের বাস্তবায়নের দাবিতে গত কয়েকদিন ধরে বিএনপির নেতাকর্মীরা বা ইশরাক হোসেনের নেতাকর্মীরা তারা ঢাকা দক্ষিণের নগর ভবনের সামনে আন্দোলন করছিল। আজকে তারা সচিবালয় অভিমুখে করার কথা, লং মার্চ করার কথা। সেই লং মার্চটি শুরু হয়েছে মিনিট ২০ আগে। তারা রাজধানী গুলিস্তানের নগর ভবনের সামনে থেকে গোলাপশাহ মাজার হয়ে নূর হোসেন চত্বর বা 0 পয়েন্ট হয়ে এই মিছিলটি এখন প্রেস ক্লাবের সামনে যাচ্ছে। সচিবালয়ের সামনে তাদের অবরোধ করার কথা ছিল, কিন্তু পুলিশের অনুরোধ মেনে তারা সচিবালয়ের প্রধান গেট যেটা, সেই প্রধান গেটে তারা যাননি। তারা না গিয়ে সচিবালয়ের পাশ দিয়ে ঘুরে সচিবালয় প্রদক্ষিণ করে তারা প্রেস ক্লাবের সামনে কিছুক্ষণ থাকবে এবং আবার তারা নগর ভবনে গিয়ে তাদের আজকের এই লং মার্চ শেষ করবে। এখানে অংশ নেওয়া নেতা ইশরাক হোসেনের নেতাকর্মীরা বলছে যে সরকার বা নির্বাচনের ট্রাইব্যুনাল থেকে, আদালত থেকে যে সিদ্ধান্ত সেটা সরকার মানছে না। স্থানীয় সরকার বিভাগ যাতে দ্রুত এই শপথের ব্যবস্থা করে ইশরাক হোসেনের, সেই জন্য তারা দাবি জানাচ্ছেন। আর ইশরাক হোসেনের পক্ষে এখানে ঢাকা দক্ষিণ এলাকার বিএনপির প্রত্যেকটা থানা, ওয়ার্ড, বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনেরও প্রত্যেকটা থানা বা ওয়ার্ডের বা বিভিন্ন মহানগর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন, অংশ নিয়েছেন এবং তারা সবার দাবি মোটামুটি এক। তাদের ব্যানার এবং বিভিন্ন এলাকার বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকেও ছাত্র দলের নেতাকর্মীরাও এখানে এসেছেন। তো হয়তো তারা আজকে যে বিগত কয়েকদিন ধরে যে আন্দোলন চলছিল, যে তারা ঘন্টার পর ঘন্টা ধরে নগর ভবন বা গুলিস্তান এলাকা বা আব্দুল গনি রোড যেটা অবরোধ করে রাখতো, আজকে অনেকক্ষণ ধরে তারা অবরোধ করে রাখেনি। এইখান নেতারা বলছেন যে এইখানে প্রেস ক্লাবে কিছুক্ষণ তারা অবস্থান করে আবার তারা নগর ভবনের সামনে গিয়ে আজকের কর্মসূচি বা লং মার্চ তারা শেষ করবেন। মনির, ধন্যবাদ আপনাকে। রাজধানীর ধানমন্ডিতে আলাদা দুটি ঘটনায় শিক্ষার্থী সহ 2 জন খুন হয়েছেন। এর মধ্যে শঙ্করে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেছে ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী নূর ইসলামের। এ সময় তার কাছ থেকে ক্যামেরা ও ফোন ছিনিয়ে নেওয়া হয়। এদিকে পূর্ব শত্রুতা জেরে জিগাতলায় ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী সামিউর রহমান খান আলভিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হন আরও 3 শিক্ষার্থী। রাজধানীর ধানমন্ডির শঙ্কর এলাকার দুর্গা মন্দিরের গলিতে গেল রাতের সিসি ক্যামেরার ফুটেজ। ছিনতাইকারীদের হাত থেকে রক্ষায় দৌড়ে পালানোর চেষ্টা করেছেন ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী নূর ইসলাম। শেষ পর্যন্ত তাদের ধারালো অস্ত্রের আঘাতে কেড়ে নেয় তার প্রাণ।
রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় সঙ্গে থাকা নূরের বন্ধু ইমন জানান ছিনতাইকারীদের ভয়াবহ রূপের কথা। আমি ব্যাগটা খুইলা দিয়া আমি দৌড় দিছি আর নুরু দিছে সামনের দিকে দৌড়, ওরে দৌড়া ফেলাইছে, ওরে কোবাইছে। আমার ব্যাগে 3 লাখ টাকার মতন ক্যামেরা ছিল, নুরুরটাও প্রায় 1.5 লাখ টাকা ছিল, প্রায় 5 লাখ টাকার মতন জিনিস লুট করছে। যারা কন্ট্যাক্ট করছে ওদেরকে কন্ট্যাক্ট করে নিয়ে গেছে, এটা তারাই হয়তো বা করছে। ক্যামেরাটা যদি না দিত ওকেও মারতে। একই রাতে রাজধানীর জিগাতলা বাস স্ট্যান্ডের পাশের সড়কে দুর্বৃত্তদের দেশীয় অস্ত্রের আঘাতে জখম হন ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের কয়েকজন শিক্ষার্থী। এতে অনার্স 3য় বর্ষের ছাত্র সামিউর রহমান খান আলবি নিহত হন। আহত হন আরও 3 শিক্ষার্থী। স্থানীয়রা আলবিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন স্বজন ও এলাকাবাসী। আমাদের কি জানমালের নিরাপত্তা নেই? এটা তো অবশ্যই সুষ্ঠু বিচার হওয়া দরকার। 2 দিন পর শোনা যায় ডাকাতি, রাহাজানি, এর ঘরে লুটপাট, এগুলো আসলে আমাদের পক্ষে কাম্য না। 2টি হত্যাকাণ্ডেরই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ। এই অবস্থা আমরা দেখতেছি আসলে কারা করলো, কিভাবে করলো, এটা আমরা আসলে একটু সময় লাগবে। এরপরে আমরা হয়তো বলতে পারবো যে এরা কারা ছিল বা কি কারণে মারছে, এর পিছনের ঘটনা কি আছে, এটা সবই হয়তো বা তদন্তে বেরিয়ে আসবে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সাতক্ষীরার কৈখালী সীমান্তে বিজিবির ভাসমান বিওপি উদ্বোধন শেষে এখন কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ শনিবার সরকারি অফিস আদালত খোলা। একইভাবে আগামী শনিবারও দাপ্তরিক কাজকর্ম চালু থাকবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খোলা রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানও। এর আগে গত 6 মে সচিবালয় উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ঈদুল আজহার ছুটির সাথে 11 ও 12 জুনও ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া ঈদের আগের 2 শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়। নির্বাহী আদেশে 2 দিন ছুটির ফলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সব মিলিয়ে টানা 10 দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। ছুটি শুরু হবে আগামী 5 জুন, শেষ হবে 14 জুন। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গত 7 মে ঈদুল আজহা উপলক্ষে আগামী 11 ও 12 জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে আরও বলা হয়, জরুরি পরিষেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। তবে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। দাবি মেনে নেওয়ার আশ্বাসে টানা 55 ঘন্টার আন্দোলন প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরে গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আজকের পরিস্থিতি সম্পর্কে জেনে নেব সহকর্মী আশিক মাহমুদের কাছ থেকে। আশিক, ক্যাম্পাসের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? ক্লাস পরীক্ষা কি নেওয়া হচ্ছে? শাওন, টানা 3 দিনের আন্দোলন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আন্দোলন শেষে তারা সফল হয়েছে। তাদের যে 3 দফা দাবি ছিল সেটি সরকার মেনে নিয়েছে এবং তারপরেই আজকে কিন্তু প্রথম দিন তারা আজকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কার্যক্রম সেটি শুরু হয়েছে। তবে আজকে যেহেতু শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজকে শিডিউলে কোনো ক্লাস বা কোনো পরীক্ষা নেই। সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে একাডেমিক যে সকল কার্যক্রম থাকে, অর্থাৎ অফিসিয়াল কার্যক্রম, রেজিস্ট্রার ভবনের কার্যক্রম, সেগুলো চলছে। আর শিক্ষার্থীদের উপস্থিতি আমরা দেখছি খুবই কম, যেহেতু ক্লাস পরীক্ষাও ওই অর্থে নেই। সেই অর্থে যাদের খুব জরুরি প্রয়োজন আছে তারা কিছু ক্যাম্পাসে আসছেন এবং আমরা কয়েকজনকে দেখছি তারা ঘোরাঘুরি করছেন, যদিও শিক্ষার্থীদের ওই ধরনের উপস্থিতি নেই। তবে যেহেতু আজকে বিশেষ ব্যবস্থাপনায়, অর্থাৎ ছুটি থাকলেও সরকারের নির্দেশনা অনুযায়ী আজকে বিশেষ ব্যবস্থাপনায় সরকারি অফিস খোলা রয়েছে, সে কারণে যারা শিক্ষক এবং যারা কর্মচারী তারা কিন্তু সবাই এসেছেন এবং সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। ধারণা করা হচ্ছিল যদি ক্লাস পরীক্ষা থাকতো তাহলে নিশ্চয়ই শিক্ষার্থীদের উপস্থিতিও চোখে পড়ার মতো হতো, যদিও শিক্ষার্থীদের উপস্থিতি বলতে চাই যে যেহেতু টানা আন্দোলন হয়েছে, শিক্ষার্থীরাও বেশ টায়ার্ড, সেই সব কিছু মিলিয়ে আজকে যে পরিস্থিতি, যে সর্বশেষ যে পরিস্থিতি, যে স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে, ক্যাম্পাস খুলেছে এবং হয়তো কাল থেকে আরও স্বাভাবিক হয়ে যাবে যখন ক্লাস পরীক্ষা শুরু হবে। তো সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক এবং শিক্ষার্থীরা কিন্তু কিছু করে আসা শুরু করেছে ক্যাম্পাসে। অনেক ধন্যবাদ আশিক আপনাকে। 5 মাসের বকেয়া বেতন সহ 5 দফা দাবিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছেন
মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের সদস্যরা। সেখানে রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। যাব তার কাছে। রাব্বি, তাদের দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আসলে তারা দীর্ঘদিন ধরেই সরকারের যে বেতনটি সেই বেতনটি তারা পাচ্ছে না এবং এতে করে তারা আসলে ক্ষুব্ধ এবং আজকে সারা বাংলাদেশ থেকে এই গণশিক্ষা প্রকল্পের শিক্ষক যারা তারা কিন্তু এখানে হাজির হয়েছেন এবং ক্ষোভ জানাচ্ছেন। পরিকল্পনা কমিশনের সামনে আছি, এখানে দেখতেই পাচ্ছেন পুরো পরিকল্পনা কমিশন কিন্তু ঘিরে রেখেছে আলেম ওলামারা এবং ইসলামিক ফাউন্ডেশনের এই গণশিক্ষা কার্যক্রম এটি আসলে তাদের এই কার্যক্রমে তারা অংশ নিচ্ছেন, তারা ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন কিন্তু তারা পয়সা পাচ্ছেন না। আমরা একটু কথা বলার চেষ্টা করি। কতদিন ধরে আপনারা বেতন পাচ্ছেন? আমরা আজকে 5 মাস ধরে বেতন পাই না এবং বোনাস পাই না জানুয়ারি থেকে। সেক্ষেত্রে আপনারা আজকে সরকারের কাছে কি দাবি জানাচ্ছেন? আমাদের 5 মাসের বেতন এবং বেতন যেন বৃদ্ধি করা হয় এবং আমরা বোনাস সহ যেন আমরা ঈদের আগে পাই। এই যে আমরা তাই জন্য দাবির জন্য আমরা রাস্তায় নামে আসছি। এরকম অবস্থা হলো কেন? এটা আমি মনে করি যে আমাদের যারা দায়িত্বশীল আছে উপর পর্যায়ে এদের যথেষ্ট অবহেলা আছে এবং আমরা মনে করি বিগত যে ফেসিস্ট সরকার ছিল ওনার কিছু দোষরও এখানে আছে। বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার মনে হয় এটা করতেছে। আপনারা কি আলটিমেটাম দিয়েছেন? আমরা আলটিমেটাম দিয়েছি যাতে আমরা দ্রুত 5 মাসের বেতন বোনাস আমরা পাই। এজন্য আমরা এখানে সবাই জড়িত হয়েছি এবং যতদিন পর্যন্ত আমরা না পাবো এখানে আমরা বৃহত্তম আন্দোলন চালাই যাব ইনশাআল্লাহ। কারণ আপনি শুনতেই পাচ্ছেন যে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের যারা জড়িত তারা কিন্তু আজকে এখানে হাজির হয়েছেন। তারা চাচ্ছেন তাদের এই প্রকল্পটি রাজস্ব খাতে যেন যায়, সেই সাথে তাদের যে বকেয়া বেতন সেই বেতনটি যেন তারা পায়, ঈদের আগেই সেই বেতনটি দিতে হবে, সেই দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন। রাব্বি, ধন্যবাদ আপনাকে। রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন শেষে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। রেগুলেটরি অথরিটি হতে হলে একমাত্র প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। আমি একটা কথা ব্যাখ্যা করলাম, সেটা বহুবার বহু দেশে বলেছি, এখন বলি। সেটা হলো, দেখো আমরা যদিও এটাকে ব্যাংক বলি, গ্রামীণ ব্যাংকও ব্যাংক, অন্যান্য ব্যাংকও ব্যাংক, কিন্তু জিনিস তফাৎ, ভিন্ন জিনিস, একেবারে ভিন্ন। কীরকম ভিন্ন তা আমি উদাহরণ দিতাম, এখনও সেই উদাহরণ আবার বলবো আপনাদেরকে। আমি বললাম যে দেখেন, আমেরিকান ফুটবলও ফুটবল, ইউরোপিয়ান ফুটবলও ফুটবল, কিন্তু খেলা ভিন্ন। আপনি যদি ইউরোপিয়ান ফুটবলের রেফারিকে নিয়ে আমেরিকান ফুটবল চালাইতে চান, ইট উইল বি ডিজাস্টার, পাগল হয়ে যাবে সবাই। আপনি বলছেন যে বাংলাদেশ ব্যাংকে দিয়ে, সেন্ট্রাল ব্যাংকে দিয়ে ক্ষুদ্র ঋণ রেগুলেট করবেন। বাংলাদেশ ব্যাংক তো ক্ষুদ্র ঋণ জানেই না, সে তো ইউরোপিয়ান ফুটবলের রেফারি, তাকে রেগুলেটরি অথরিটির দায়িত্ব দেওয়া ঠিক হবে না। বলছে আমরা পৃথকভাবে করবো, আমরা পৃথকভাবে করলে এটা বাংলাদেশ ব্যাংকের জিনিস হবে, এটাকে ভিন্ন করতে হবে। এইটা নিয়ে বহুদিন ঝগড়া হলো, তো অবশেষে রাজি করালাম, ফখরুদ্দিন রাজি হলো যে হ্যাঁ এটাকে পৃথক করা হবে, পৃথকভাবে হবে। তখন কথা উঠলো যে একজন ডেপুটি গভর্নরকে দিয়ে এটা প্রধান হবে না। বুঝলেন না, তাহলে আবার এটাকে নিচে নামিয়ে ফেললে গভর্নরকে এটা প্রধান হতে হবে, তাহলে এটা গুরুত্ব পাবে।